আসসালামু আলাইকুম। দেওয়ানি মামলায় দীর্ঘ সূত্রিতার যেই সব কারণসমূহ দেখা দেয় এবং এই ছোট ছোট ভুলের কারণে দেওয়ানি মামলা যুগের পর যুগ পরিচালিত হয়। সেক্ষেত্রে দেওয়ানি মামলা পরিচালনার করার জন্যে মোকদ্দমা দায়েরের পূর্বেই অত্যন্ত সতর্কতার সহিত সে বাদী অথবা বিবাদী পক্ষ যে হোক না কেন তার মালিকানার কাগজপত্র যথাযথভাবে পর্যালোচনা করতে হবে এবং এই মোকদ্দমায় দায়ের করার পূর্বে তাকে তার প্রতিকার কি হবে সে বিষয়ে তাকে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাই দেওয়ানি মামলার যে দীর্ঘসূত্রিতা এড়াবার জন্যে আমার যা মনে হয় যে আর্জি বা জবাব সঠিকভাবে তৈরি করতে হবে। এই আর্জি বা জবাব সঠিকভাবে তৈরি না হওয়ার ফলে এই একটা পক্ষকে তার মোকদ্দমার সঠিক প্রতিকার পাওয়ার জন্যে বারবার তাকে সংশোধনী দরখাস্ত আনয়ন করতে হয় এবং এই সংশোধনী দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুরের ক্ষেত্রে দেখা যায় কোনো পক্ষ উচ্চ আদালতে ওই আদেশের বিরুদ্ধে চলে যায় এবং সে কারণে দেখা যায় যে একটা এই অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে যেতে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, তখন মূল মামলা সম্পূর্ণ অধরা থেকে যায়, মানে ওই মোকদ্দমার সামনে আর অগ্রসর হতে পারে না। এ কারণে এই মোকদ্দমা আর্জি বা জবাব প্রস্তুত করার সময় অত্যন্ত সতর্কতার সহিত এবং সময় নিয়ে হলেও এটা সঠিক আর্জি বা জবাব দাখিল করা উচিত। পাশাপাশি আর একটা জিনিস মনে রাখতে হবে যে অপ্রয়োজনীয় কোনো ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করা যাবে না বা প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে পক্ষভুক্ত যেন না হয়, বাদ না পড়ে। এই যদি বাদ পড়ে যায় তাহলেও আপনাকে আবার এজন্যে একদিকে যেমন সময় অতিবাহিত হবে, আপনার অর্থ চলে যাবে, পাশাপাশি আপনার হয়রানিটাও বেড়ে যাবে। তৃতীয়ত, যে অন্তর্বর্তীকালীন আদেশ পাওয়ার জন্যে আমাদের দেশের যে সাধারণ যে মক্কেলগণ তাদের এই মোকদ্দমা দায়ের করেই একটা এডিন্টারিম অর্ডার, যেমন এডিন্টারিম ইনজাংশন পেতে চায় বা এরকমের অনেক কিছু এডিন্টারিম ব্যাপার আছে। সেখানে এই এডিন্টারিম ইনজাংশন পাওয়ার জন্য যখন দরখাস্ত দাখিল করা হয়, দরখাস্ত দাখিল করার পর সেখানে প্রতিপক্ষকে নোটিশ প্রদান করতে হয়। নোটিশ প্রদানের পর এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানিতে মঞ্জুর বা নামঞ্জুর করলে প্রতিপক্ষ সংক্ষুব্ধ পক্ষ তিনি এটা নিয়ে উচ্চ আদালতে চলে যান। দেখা যায় যে এই ইন্টারলোকেটরি অর্ডার পাওয়ার জন্যে কয়েক বছর অতিক্রান্ত হয়ে যায়। এই সব কারণে মোকদ্দমায় দেখা যায় যে দেওয়ানি মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। একটি দেওয়ানি মামলা পরিচালনার জন্য সর্বাগ্রে মনে রাখতে হবে যে বাদী বা বিবাদীদের তাদের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ঠিকানা এবং নির্ভুল ঠিকানা থাকতে হবে, যাতে করে আদালত কর্তৃক তার সমন বা নোটিশ যথাযথভাবে জারি হতে পারে। এবং এই দেওয়ানি মামলার দীর্ঘসূত্রিতার সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে নোটিশ জারির জায়গা। কারণ প্রতিপক্ষকে যদি যথাযথভাবে নোটিশ প্রদান করা না হয় এবং সেই ক্ষেত্রে মোকদ্দমাটা প্রস্তুত হতে দীর্ঘ সময় লেগে যায়। তাই প্রতিপক্ষ বা পক্ষ তাদের যে যারা মোকদ্দমায় পক্ষভুক্ত তাদের সুস্পষ্ট এবং সঠিক ঠিকানা প্রদান করতে হবে এবং এই নোটিশ জারি বা সমন জারির ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সচেতন হতে হবে। যত দ্রুত
এই আদালতের সমন জারি হবে, মোকদ্দমাটা শুনানির জন্য তত দ্রুত প্রস্তুত হবে। যদি অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মামলাই এই নোটিশ জারির ক্ষেত্রে বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যায় এবং সেখানে যে অনেক সময় যে বাদী পক্ষ দেওয়ানি কার্যবিধির 5 ধারার যে বিধান তা যথাযথভাবে প্রতিপালন না করে যেন তেনভাবে নোটিশ জারি করে একতরফা ডিক্রি হাসিলের চেষ্টায় ব্যস্ত থাকে। সাবসিকুয়েন্টলি কি হয়, এই মামলাটা ডিক্রিপ্রাপ্ত হলেও এই মামলা কিন্তু শেষ হয়ে যায় না। তখন বিবাদী পক্ষ আদালতে এসে সেখানে সে সানি মোকদ্দমা দায়ের করতে পারে এবং সেই মোকদ্দমাটা নোটিশ জারি না হওয়ার কারণে হয়তো দীর্ঘ 1 যুগ চলার পরে আবার সেই মোকদ্দমাটা পুনরায় চালু হয়ে যায়। সেক্ষেত্রে এই দীর্ঘসূত্রিতা থেকে রক্ষা পাওয়ার জন্যে যে বিবাদীকে নোটিশ জারিটা সঠিকভাবে করতে হবে। এবং আর একটা জিনিস যেটা হয় যে দীর্ঘদিন মোকদ্দমা চলার ফলে দেখা যায় বাদী এবং বিবাদী পক্ষে অনেকেই মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণ করার ফলে সেখানে আবার তাদেরকে তার যে ওয়ারিশান থাকে তাদেরকে মোকদ্দমায় পক্ষভুক্ত করতে হয় এবং সেক্ষেত্রে তাদেরকে নতুন করে আবার নোটিশ জারি করতে হয়। এই যে কারণে মোকদ্দমাটা আবার পিছিয়ে যায়, কারণ তাদের প্রতি নোটিশ যদি যথাযথভাবে জারি না হয় তাহলে এই মামলাটা ফাইনাল হিয়ারিংয়ে যেতে পারে না। সর্বোপরি আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আরজিতে অবশ্যই জমির তফসিল চৌহদ্দি সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং আপনি কি কি প্রতিকার চান সেই প্রতিকারটাও অবশ্যই আপনার আরজিতে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে। আমাদের দেশে মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে সাধারণত অনেক ক্ষেত্রেই আমাদের শৈথিল্য এবং উদাসীনতা পক্ষগণের মধ্যে থাকে। যেমন কোনো মামলায় নোটিশ জারি হওয়ার পরে যখন ইস্যু ফ্রেম হয়, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে বিচার কার্য হবে, যে তাদের যে কোন কোন বিষয়গুলো ডিটারমিন হওয়া দরকার, যে লিটিগেশন বিটুইন দিস পার্টি, সেই ইস্যু গঠনের সময় অনেক সময় উদাসীনতা থাকে। কিন্তু এখানে অত্যন্ত সতর্কতার সহিত আপনাকে দেখতে হবে আপনি যেই বিষয়গুলোর জন্য আদালতে মোকদ্দমা দায়ের করেছেন সেখানে সেই বিষয়গুলোর উপরে ইস্যু গঠন হয়েছে কিনা। এই ইস্যু গঠনের পরে আপনাকে যথাযথ সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে হবে। সেখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে মামলা, সেই মামলার ঘটনা আপনাকে প্রথম প্রমাণ করতে হবে, অর্থাৎ ফ্যাক্টসের সাথে রিলেটেড যে আইন আছে সেই আইন অনুসারে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এখানে যদি আপনি ঘটনাকে প্রাধান্য না দিয়ে যদি শুধুমাত্র আইনগত প্রাধান্য দেন তাহলে হবে না, কারণ আইনটা তখনই কার্যকর হবে যখন আপনার যে ঘটনার সাথে আইন এর সমন্বয় হতে হবে। এবং এই মামলা প্রমাণের দায়িত্ব তার নিজ নিজ পক্ষে, সাধারণত যিনি বাদী তার উপরেই দায়িত্বটা প্রথম বর্তায় এবং তাকে তার মামলা প্রমাণ করতে হবে। সেখানে বিবাদী পক্ষের যদি কোনো ভুল ত্রুটিও থাকে এবং তিনি যদি ব্যর্থও হন, সে কারণে বাদীর মামলা কখনো ডিক্রি হতে পারে না। এখন এই মামলার ক্ষেত্রেও আবার সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও একটা বিষয় অত্যন্ত জরুরি। আপনাকে মনে রাখতে হবে আপনি কি সত্য ঘোষণার মামলা করেছেন, নাকি বাটোয়ারা মামলা করেছেন, নাকি আপনি দখল পুনরুদ্ধারের মামলা করেছেন, নাকি দলিল বাতিলের মামলা করেছেন, নাকি আপনি ভুল সংশোধনের মামলা করেছেন। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। পাশাপাশি এইখানে যে রিলেটেড ল, আপনি কোন আইনে মামলা করেছেন, যে এসআর অ্যাক্টের কোন সেকশনে আপনি মামলাটা করেছেন, এর জন্যে আপনাকে কোন কোন বিধি ফলো করতে হবে, সেই আইন অনুযায়ী আপনার যে ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কিনা তৎপ্রমাণে আপনাকে সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে হবে। এবং আপনার যে ডকুমেন্টগুলো, আপনার যে মালিকানার কাগজ,
বা আপনি যেইভাবে এই সম্পত্তি দাবি করতেছেন তার যে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে আদালতে উপস্থাপন হয়েছে কিনা, অর্থাৎ আপনার এই কাগজ আদালতে সঠিকভাবে প্রদর্শন হয়েছে কিনা। যেমন আপনি যদি একটা সম্পত্তির মালিক দলিল মূলে হয়ে থাকেন, সেই দলিলটা আপনি আদালতে যথাযথভাবে উপস্থাপিত হয়েছে কিনা, এক্সিবিট হয়েছে কিনা। কারণ ওই দলিলটা যদি আপনি যথাযথভাবে এক্সিবিট না করেন, তাহলে সেক্ষেত্রে আদালত আপনার দলিলটা কনসিডারেশনে নিতে পারেন না। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো দলিল সম্পর্কে প্রতিপক্ষ আপত্তি উত্থাপন করে, তাহলে তা প্রমাণের জন্য অবশ্যই আপনাকে দলিল লেখক, দলিলের যে ইশাদি পরিচিত, তাদেরকে আদালতে উপস্থাপন করতে হবে। পাশাপাশি এই দলিলের সত্যতা যাচাইয়ের জন্যে দলিলের যে ভলিউম তা আদালতে তলব করতে হবে। মানে এই একটা ডকুমেন্ট প্রমাণ করার জন্যে যা যা করা দরকার, প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে মোকদ্দমা দায়ের করে অযথা পক্ষগণ সময় নিয়ে থাকে। এই সময় নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই এক আমি একটা কথা সবসময় বলে থাকি যে একটা মামলা ফাইনাল হিয়ারিং করার জন্যে ৩টা পক্ষকেই প্রস্তুত থাকতে হয়। ৩টা পক্ষ হলো বাদী, বিবাদী এবং আদালত। এই ৩ পক্ষের যদি সমন্বয় না হয়, তাহলে মামলা কখনো সমাপ্তি হতে পারে না। কারণ এক্ষেত্রে যে আদালতেরও অত্যন্ত সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, যাতে মামলাটা দ্রুত নিষ্পত্তি করা যায়। সেক্ষেত্রে যদি আদালতের উদাসীনতা বা গাফেলতি থেকে না থাকে, সেটা খেয়াল করতে হবে। এবং পরবর্তীতে দেখেন, যখন এই মোকদ্দমায় যেই সব বিষয় আদালতে উপস্থাপন করা উচিত ছিল, যেই আইনগত বিষয়গুলো আদালতের দৃষ্টিতে আনা উচিত ছিল, সাধারণত অনেক সময় আমরা দেখি যে বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ সেই সব বিষয়গুলো উপস্থাপন করেন না। তিনি দেখা যায় যে স্যুট ফর রিকভারি অফ খাস পজেশনের মামলায় উনি দেখা যায় যে বেশিই আছেন, উনি সত্য নিয়ে খুব দৌড়দৌড়ি করতেছেন। কিন্তু সেখানে মনে রাখতে হবে যে রিকভারি অফ খাস পজেশনের 2টা বিষয় অত্যন্ত জরুরি। যে আপনি ইতিপূর্বে সম্পত্তিতে দখলে ছিলেন এবং একটা সার্টেন পিরিয়ডে কত তারিখে আপনাকে বেদখল করা হয়েছে এবং ওই বেদখলের কতদিনের মধ্যে আপনি আদালতে এসেছেন। এই 3টা বিষয় আপনাকে সর্বাগ্রে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, তবে ইনসিডেন্টালি টাইটেলটা দেখতে পারবেন, কিন্তু আদালতের এই সব ক্ষেত্রে বা ইনজাংশনের ক্ষেত্রে পজিশন ইজ দি মেইন। সেই অনেক সময় দেখা যায় যে পার্মানেন্ট ইনজাংশনের ক্ষেত্রে আমরা খুব টাইটেলকে বেশি প্রায়োরিটি দিই এবং এই পার্মানেন্ট ইনজাংশন বা রিকভারি অফ খাস পজিশনের এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না। এবং এই যে বিজ্ঞ আইনজীবী এবং বিজ্ঞ আদালতে ভুলের কারণে পক্ষগণ বছরের পর বছর এই মামলা পরিচালনা করতে হয়। দেখা যায় ছোট্ট একটা ভুল, কোনো এক পক্ষের ভুলের কারণে তাকে আপিল আদালতে যেতে হয়। আপিল আদালত সেই ভুলটা যখন ধরা পড়ে, সেখানে বিজ্ঞ আইনজীবী তিনি যে লোয়ার কোর্টের জাজমেন্টটা ভালো করে অনেক সময় না দেখেই তিনি আপিল ফাইল করে দেন এবং আপিল ফাইল করায় এই যে লোয়ার কোর্টের যেই খুঁটিনাটি ভুলগুলো ছিল, সেটা কিন্তু আপিল কোর্টে সংশোধন করার সব ধরনের ব্যবস্থা আছে। কারণ এপিল ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য অরিজিনাল স্যুট। আপনি সেখানে অতিরিক্ত সাক্ষ্য দিতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারবেন, কোনো পক্ষকে পক্ষভুক্ত করতে পারবেন, কাউকে আপনি ট্রান্সপোজিশন, যদি বাদী থেকে বিবাদী পর্যায়ে সব কিছু, মানে একটা ট্রায়াল কোর্টের যেই ক্ষমতা আছে, আপিল আদালতের সেই একই ক্ষমতা আছে। তাহলে এই যে আদালত, এবং অনেক সময় আপনাকে দেখবেন যে বিজ্ঞ এপিল আদালতরা যে জাজমেন্টগুলো দেন, তারা যে আইনের যে নির্দিষ্ট বিধান আছে, অর্ডার 41, রুল 31, তারা এটা কমপ্লাই করে না। কমপ্লাই না হওয়ার কারণে দেখা যায় যে পক্ষগণের উনি সেই জাজমেন্টটা রিভার্স করেছেন ট্রায়াল কোর্টের, এটা সঠিক ছিল, কিন্তু তিনি যথাযথভাবে ওনার জাজমেন্টটা না লেখার কারণে এবং কী কারণে উনি রিভার্স করলেন সেটা প্রপার ব্যাখ্যা না থাকার কারণে উচ্চ আদালতে গিয়ে এই জাজমেন্টটা টিকে না।
তাতে করে হয় কি পক্ষগণ আরও হয়রানির শিকার হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্যে এই একটা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে আইনের সঠিক ধারণা যেমন বিজ্ঞ আইনজীবীর থাকতে হবে, তেমনি আদালতেরও আইন সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। এক্ষেত্রে প্রধান দায়িত্ব হলো বিজ্ঞ নিয়োজিত আইনজীবী। তিনি আদালতকে প্রয়োজনীয় আইনগুলো উপস্থাপন করবেন এবং তার মামলার সাথে ঘটনাগুলো তিনি উপস্থাপন করবেন এবং পাশাপাশি তার সমর্থনে আইনগুলো আদালতে তিনি প্রডিউস করবেন। এবং বিজ্ঞ আদালত জাজমেন্ট দেওয়ার পূর্বে যখনই এই ঘটনাগুলো, সাক্ষ্য প্রমাণ এবং আইনগুলো পর্যালোচনা করবেন, তখনই একটা সুষ্ঠু এবং সুন্দর জাজমেন্ট হতে পারে। এবং যখন একটি সঠিক রায় হবে, তখন কিন্তু এই মামলাটা দীর্ঘসূত্রিতার তেমন কোনো কারণ থাকে না। আর একটা বিষয় মনে রাখতে হবে যে তামাদির বিষয়টা, তামাদি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা বিজ্ঞ আইনজীবীর থাকা দরকার। কারণ মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে প্রত্যেকটা মামলার একটা তামাদি মানে নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। আপিলের ক্ষেত্রেও এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে হবে। এখন দেখেন, কোনো এক ব্যক্তি তিনি একটা ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা ছিল উইদিন 30 days, তিনি না করে দীর্ঘ 1 বছর পরে যখন মামলাটা করলেন, তখন সেই দীর্ঘ 1 বছর কেন বিলম্ব হলো, এজন্য ওনাকে এই বিলম্ব মওকুফের দরখাস্ত করতে হয়। এই বিলম্ব মওকুফের দরখাস্ত, শুনানি এবং ফাইনাল হতে হতে দেখা যায় কয়েক বছর লেগে যায়। এই তারপরে ওই মূল আপিল বা মামলাটা আসল বিচারের জন্য প্রস্তুত হয়। তাহলে এখানে দেখা যায় যে আমি যেটা মোদ্দা কথা যেটা বলতে চাই, সেটা হলো মামলা দীর্ঘসূত্রিতার জন্য প্রধানত পক্ষগণ দায়ী, দ্বিতীয়ত বিজ্ঞ আইনজীবীদের যে আইনের অনভিজ্ঞতা এবং তাদের সদিচ্ছা, পাশাপাশি বিজ্ঞ আদালতেরও সদিচ্ছা থাকতে হবে। এই 3টি গ্রুপ অর্থাৎ বাদী, বিবাদী এবং আদালতের সমন্বয়ে একটি সুষ্ঠু এবং ন্যায় বিচার এবং দ্রুত বিচার করা সম্ভব। এটা যদি সম্ভব হয়, তাহলে মানুষের যে আদালতের প্রতি যে অনীহা এবং মোকদ্দমা থেকে তারা যে আদালতের থেকে দূরে থাকার যে প্রবণতা, এটা বন্ধ হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে এবং দ্রুত তারা আইনের আশ্রয় লাভ করবে। তাহলে এই দীর্ঘসূত্রিতা থেকে রক্ষা পাওয়ার জন্য পক্ষগণকে অবশ্যই এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সহিত মনে রাখতে হবে। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।